আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন গাজা সিটিতে হামলা ও দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন, তখন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা চলমান যুদ্ধে সম্ভাব্য পরাজয়ের বিষয়ে সতর্ক করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এ সপ্তাহে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি করা ইসরায়েলের স্বার্থেই প্রয়োজন, কারণ এটি আফগান যুদ্ধে পরিণত হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে লাপিদ মনে করিয়ে দেন কিভাবে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল। তিনি বলেন, আমরা চাই না ইসরায়েলি সেনাদের ক্ষেত্রেও এ ঘটনা ঘটুক। বিরোধী দলীয় এই নেতা স্বীকার করেন, ইসরায়েল সরকার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে ব্যর্থ হয়েছে। 1 বছর 10 মাস পেরিয়ে গেছে, অথচ হামাস একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট ন্যাশনাল ইউনিটি দলের চেয়ারম্যান বেনি গান্টজ বলেছেন, বন্দীরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং আমাদের নাগরিকেরা বহুবিধ বোঝার ভারে ভেঙে পড়ছে। তিনি বলেন, আমি বিষাক্ত মেশিনের মতো নেতানিয়াহুকে বাঁচাতে চাই না, আমি চাই বন্দীদের বাঁচাতে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড ইসরায়েলি চ্যানেল 12কে এই সপ্তাহের শুরুর দিকে বলেছেন, ইসরায়েলের চাপ হামাসের উপর তেমন কোনো প্রভাব ফেলছে না। তিনি ইসরায়েলে প্রচলিত ধারণার সমালোচনা করে বলেন, হামাসকে গাজার জনগণ থেকে আলাদা করা সম্ভব নয়, কারণ গাজা মানেই হামাস আর হামাস মানেই গাজা। আইল্যান্ড জোর দিয়ে বলেন, গাজার সাধারণ জনগণ শত্রু ভাবাপন্ন থাকা অবস্থায় এলাকা দখল এবং দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখলে ইসরায়েলের দ্বিগুণ ক্ষতি হবে। তিনি ব্যাখ্যা করেন, এতে আপনি কোনো সমস্যার সমাধান করছেন না, বরং নতুন সমস্যা তৈরি করছেন। তিনি বলেন, ইসরায়েল যদি গাজার ভূখণ্ড দখল করে, তবে বিশ্ব বলবে আপনারাই দায়ী। আপনাদের জনগণের দেখভাল করতে হবে, আর শত্রু ভাবাপন্ন জনগণ সেখানে থেকে গেলে হামলা অব্যাহত থাকবে, সেনারা মরতে থাকবে। একইভাবে গাজায় চলমান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 13। তারা স্বীকার করেছেন, 2 বছরের লড়াইয়ের পরও হামাসে হাজার হাজার যোদ্ধা রয়েছে। চ্যানেলটি স্বীকার করেছে, হামাস যোদ্ধাদের ধ্বংস করা সম্ভব নয়, কারণ তারা মৃত্যুকে ভয় পায় না। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, সপ্তাহের প্রায় প্রতিদিনই বিক্ষোভ হয়েছে। এর মধ্যে 2 দিনের বিক্ষোভ আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব মিডিয়ায়। এই সপ্তাহের শুরু ও শেষের দিকের 2 বিক্ষোভে অচল হয়ে পড়ে ইসরায়েল। তেল আবিবে ইসরায়েলি বসতি স্থাপনকারী গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া লাখো মানুষের মধ্যে ছিলেন নেসেট সদস্য ওফের কাসিফ। তিনি একটি প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল, গণহত্যা বন্ধ করতে হবে এবং যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে। এই সময় বিক্ষোভকারীরা শিশু হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। বিক্ষোভে সড়ক অবরোধের কারণে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে তেল আবিবের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেখানে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেন। বিশালাকায় আগুনের কুণ্ডলিতে ছেয়ে যায় ওই এলাকার আকাশ। ছবিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রদর্শিত হয়। এদিকে এই সপ্তাহে দখলদার সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের সিনাগগ সফরের সময় তার বিরুদ্ধে বসতি স্থাপনকারীরা বিক্ষোভ করেন। এক বিক্ষোভকারীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা নিয়ে তার তর্কাতর্কি হয়। এক বিক্ষোভকারী বেন গাভিরের উদ্দেশ্যে বলেন, আপনি দোষী সাব্যস্ত সন্ত্রাসী এবং বন্দি হত্যাকারী। বিক্ষোভকারী জানতে চান, কেন তিনি চুক্তি বাধাগ্রস্ত করতে কাজ করছেন। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ওই বিক্ষোভকারী নিজেকে 75তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে অভিযোগ করেন, বেন গাভির সেনা সদস্যদের উপেক্ষা করা লোক, যিনি ইসরায়েলি সেনাবাহিনীতে একদিনও দায়িত্ব পালন করেননি। এ সময় অন্য বিক্ষোভকারীরা বেন গাভির ও তার ছেলেকে লক্ষ্য করে স্লোগান দেন, যেখানে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাধাগ্রস্ত করা এবং বন্দীদের উপেক্ষা করার জন্য সেম সেম স্লোগান দেওয়া হয়। এক বিক্ষোভকারী বেন গাভিরের ছেলে শোভালের উদ্দেশ্যে
হেসে বলেন, তোমার বাবা বন্দীদের মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, তাদের মুখের দিকে তাকাও। তুমি অপহৃত হলে তোমার বাবা কি তোমাকে মৃত্যুর জন্য গাজায় ফেলে রাখতেন? এই সপ্তাহে প্রতিরোধকের হামলায় নতুন অস্ত্রের ব্যবহার ইসরায়েলকে চিন্তিত করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কিনা ইসরায়েলি বিমান বাহিনী তা তদন্ত করছে। ওই ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে। ইসরায়েলি দৈনিক ইয়দিয়ত আহরোনত জানায়, বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা তদন্ত করছে, যেটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং তেল আবিব শহরের কাছাকাছি গিয়ে এটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা বহন করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী ঘোষণা করেছে তারা নতুন ধরনের কয়েকটি হামলা চালিয়েছেন, যার লক্ষ্যবস্তু ছিল দখলদার সরকারের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর বেন গুরিয়ন, তেল আবিবের সামরিক স্থাপনা ও তেল আবিব থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইয়েমেনি বাহিনী জানায়, আলোচিত ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন 2 এবং এটি হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্টের। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেন, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি বলেন, এই হামলা ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে, লাখো দখলদারকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করেছে এবং ইহুদিবাদীদের প্রধান বিমানবন্দরকে অকার্যকর করে দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়ে, যে কারণে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি আটকানো সম্ভব হয়নি। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন, ক্ষেপণাস্ত্র এভাবে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা মাল্টি স্টেজ মিসাইল অথবা সাব মিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্রের মতো পরিকল্পিত হতে পারে। মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ভেঙে গেলে এটি একাধিক রাডার সংকেত তৈরি করে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে আসল ওয়ারহেড, সম্ভাব্য ভুয়া সংকেত ও ধ্বংসাবশেষের মধ্যে পার্থক্য করতে কঠিন অবস্থায় ফেলে দেয়। এ হামলায় তাই ঘটেছে। ইয়েমেনি সামরিক নেতারা জানিয়েছেন, যতক্ষণ না গাজার অবরোধ উঠে যাবে এবং ইসরায়েলি আগ্রাসনের ইতি ঘটবে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের উচ্চ স্তরের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনের রাজধানী সানায় এই হামলায় 6 জন নিহত এবং 86 জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে। ইসরায়েল উদ্দেশ্যহীনভাবে হামলা চালালেও এর লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, এমনটাই মনে করছেন ইসরায়েলি বিশ্লেষকরা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান বলেছে, হামলা চালিয়ে ইয়েমেনকে ভয় দেখানো যাবে, ইসরায়েলের এ ধারণা ভুল। তারা বলছেন, হামলা চালিয়ে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করতে ইয়েমেনকে বাধ্য করা যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। ইসরায়েলি হামলা প্রসঙ্গে চ্যানেলটি বলেছে, যেখানে হামলা হয়েছে সেখানে উল্লেখযোগ্য কোনো লক্ষ্যবস্তু ছিল না। এর আগে ইসরায়েল ইয়েমেনি সেনাপ্রধানকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং ইয়েমেন থেকে হামলার তীব্রতা আরও বেড়ে যায়। অ্যাসোসিয়েটেড প্রেস এক ইসরায়েলি বিমান বাহিনী কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য নতুন হুমকি তৈরি করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আনসারুল্লাহ অত্যন্ত শক্তিশালী সংগঠন এবং তাদের উপর চাপ প্রয়োগ করে হামলা বন্ধ করানোর ইসরায়েলি সক্ষমতা অত্যন্ত সীমিত। এই সপ্তাহে বেশ কয়েকটি ভয়াবহ অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। নতুন করে কয়েকজন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিক নিহত হয়েছেন। বেশ কিছু যুদ্ধযান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। একাধিক ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ এসেছে প্রতিরোধ যোদ্ধাদের হাতে। প্রায় 23 মাসের টানা বোমাবর্ষণ, অবরোধ এবং নির্মম অনাহার নীতির পরও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। তাদের হামলার তীব্রতা বেড়েছে এবং কৌশলে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। প্রতিরোধ বাহিনীগুলোর নতুন কৌশলে ইসরায়েলি বাহিনী বারবার বেকায়দায় পড়ছে বলে স্বীকার করেছেন ইহুদিবাদী বিশ্লেষকরা।
প্রতিরোধকের সহায়তাকারী ইরানের এ সপ্তাহের কিছু মন্তব্যে নতুন যুদ্ধের আভাস মিলেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো আগ্রাসন ঘটলে তার দেশ এমন সামরিক সরঞ্জাম মোতায়েন করবে যা এখনও পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শত্রুরা যদি আবার আগ্রাসনে লিপ্ত হয় তবে আমরা অবশ্যই এমন সরঞ্জাম ব্যবহার করব যা এখনও ব্যবহার করা হয়নি। তিনি দেশের কাসেম বাসির ক্ষেপণাস্ত্রের উদাহরণ দেন, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক যুদ্ধের জবাবে গত জুন মাসের অভিযানে ব্যবহার করা হয়নি। তিনি ক্ষেপণাস্ত্রটিকে একটি সলিড ফুয়েল প্রজেক্টাইল হিসেবে বর্ণনা করেন, যার পাল্লা 1200 কিলোমিটার। তিনি এটিকে ইরানের সর্বোচ্চ মাত্রার প্রিসিশন সার্জিক্যাল মিসাইল হিসেবে উল্লেখ করেন। নাসিরজাদে আরও জানান, গত বছর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 এবং 2-তে অর্জিত প্রযুক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরোধ কৌশল সফলভাবে মোকাবেলা করতে পারে। মন্ত্রী জানান, গত এক বছরে ইরানি সেনাবাহিনী আরও কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলো প্রচলিত ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে না, বরং এগুলোর ম্যানুভারেবল নেচার শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতার কারণে বিশেষভাবে কার্যকর। তিনি জানান, আমরা এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগুলো 12 দিনের যুদ্ধেও ব্যবহার করিনি। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি তেহরানকে নত হতে বাধ্য করা যেতে পারে এ ধরনের দাবিকে অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জনগণ প্রমাণ করেছে তারা কখনো আত্মসমর্পণ করবে না। প্রতিরোধ অক্ষ দুর্বল হয়েছে এ ধরনের দাবি উড়িয়ে দিয়ে আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে লারিজানি বলেন, তারা যদি মনে করে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়েছে, তবে কেন তারা এত প্রবল শক্তি প্রয়োগ করছে? চাপ সবসময় শক্তিশালীদের উপর দেয়া হয়, দুর্বলদের উপর নয়। হামাসকে পরাজিত করার ইসরায়েলি দাবিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, তোমরা মানুষ হত্যা করছো, অনাহারে রেখেছ, কিন্তু হামাসকে নির্মূল করতে পারোনি। এটাই তাদের চূড়ান্ত দৃঢ়তা ও প্রতিরোধের প্রমাণ। ইরান ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ডক্টর জ্যাক নেরিয়া। তিনি বলেন, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং হিজবুল্লাহকে যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। নেরিয়া 103 FM রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্পষ্টতই আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। তিনি বলেন, দৃশ্যত স্পষ্ট ইরান আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ভূরাজনৈতিক বিবেচনায় তাদের জন্য এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদ এই সপ্তাহে ফিলিস্তিন ইস্যুকে ইসলামী বিশ্বের মূল ইস্যু হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারগুলোর প্রতি তাদের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিন, তুরস্ক ও ইরানের অনুরোধে জেদ্দায় আয়োজিত 21তম বিশেষ এই অধিবেশনে অবস্থান তুলে ধরেন 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা। চূড়ান্ত বিবৃতিতে পরিষদ ইসরায়েলের গাজা উপত্যকা দখল এবং পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ঘোষিত পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ়ভাবে নিন্দা জানায়। তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করে এটিকে বিপজ্জনক সংঘাত বৃদ্ধি এবং অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করার নগ্ন প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। বিবৃতিতে ইসরায়েলের অব্যাহত একগুঁয়েমি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া না দেওয়ার নিন্দা জানানো হয়। তারা বিশ্ব শক্তিগুলোকে আগ্রাসন বন্ধ এবং চাপ বাড়ানোর আহ্বান জানান। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা দখলদার প্রধানমন্ত্রীর প্রচার করা তথাকথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানান এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর ভয়াবহ প্রভাবের ব্যাপারে সতর্ক করেন। ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ইসলামী ও আরব দেশগুলো। এ ধরনের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা আরব দেশগুলোকে এ অবস্থানে বাধ্য করেছে। এদিকে প্রতিরোধকের অধিকতর শক্ত অবস্থানের সঙ্গে ইরানের রণপ্রস্তুতি বলছে ইসরায়েলকে তারা দৃঢ়ভাবে মোকাবেলা করার কাজে কোনোভাবে পিছিয়ে নেই। সময় যত যাচ্ছে ইসরায়েলের ভঙ্গুর অবস্থা পরিষ্কার হচ্ছে। নিজেদের দুর্বল অবস্থানের কথা স্বীকার করছেন খোদ
ইসরায়েলি বিশ্লেষকরা। এভাবে একদিন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আসবে প্রতিশ্রুত বিজয়, হাসবেন ফিলিস্তিনিরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।